প্রিয় ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের পাঠে নিয়ে চলে এসেছি সমরেশ বসু রচিত আদাব গল্পটি। এই আদাব গল্পের এমসিকিউ এবং এসিকিউ টাইপের প্রশ্ন এবং তার উত্তর সহ আলোচনা আমরা এই ভিডিওতে দেখতে পাবো। তো দেরি না করে ভিডিওটি দেখে নেওয়া যাক। দেখো, সমরেশ বসুর ছদ্মনাম কি? সমরেশ বসুর ছদ্মনাম হলো কালকুট। এছাড়াও তার অন্য একটি ছদ্মনাম রয়েছে ভ্রমর। তার লেখা দুটি উপন্যাসের নাম লেখো। তার লেখা দুটি উপন্যাসের নাম হলো গঙ্গা ও বিবর। নিচের প্রতিটি প্রশ্নের উত্তর একটি বাক্যে লেখো। কোন সময় পর্বের কথা গল্পে রয়েছে? ব্রিটিশ শাসনের শেষ দিকে 1946 খ্রিস্টাব্দের সময় পর্বের দাঙ্গা বিধ্বস্ত বাংলার কথা গল্পে রয়েছে। ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী দুটির পরিচয় দাও। ডাস্টবিনের দুই পাশে একজন রয়েছে মুসলমান, সে নায়েব মাঝি, আর একজন রয়েছে হিন্দু, সে সুতাকলের কর্মী। তারপরে রয়েছে দেখো, ওইটার মধ্যে কি আছে বা কিসের প্রতি ইঙ্গিত করেছে? বক্তা মাঝির বগলে থাকা পুটুলিটির প্রতি ইঙ্গিত করেছেন। গল্পে কোন নদীর প্রসঙ্গ রয়েছে? গল্পে বাংলাদেশের বুড়িগঙ্গা নদীর প্রসঙ্গ রয়েছে। সুতামজুরের ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠল, তার এই হাসির কারণ কি? নায়েব মাঝির সঙ্গে তার বিবিজানের সাক্ষাৎ লাভের সম্ভাব্য একটি কথা কল্পনা করে সুতামজুরের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছিল। তারপর রয়েছে নিম্নলিখিত বাক্যগুলি তাৎপর্য বিশ্লেষণ করো। দেখো, এখানে কিছু গল্পের লাইন তুলে দেওয়া রয়েছে এবং সেখানে কি করা হবে, সেই বাক্যটা অর্থাৎ সেই লাইনটার তাৎপর্য আমাদের বিশ্লেষণ করতে হবে। দেখো, একে রয়েছে, রাত্রির নিস্তব্ধতাকে কাঁপিয়ে দিয়ে মিলিটারি টহলদার গাড়িটা একবার ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে একটা পাক খেয়ে গেল। ওই উদ্ধৃত অংশটি সমরেশ বসুর লেখা আদাব গল্প থেকে গৃহীত রয়েছে। এখানে তাৎপর্যটা দেখো, বলছে এখানে লেখক ইতিহাসের একটি বিশেষ সময়ের কথা বলেছেন। সালটা হচ্ছে 1946 সাল। বাংলাদেশের প্রধান শহরে তখন দাঙ্গা বেঁধেছে হিন্দু মুসলমানে। সেই দাঙ্গা ঠেকাতে রাতে শহরে ছুটে চলেছে মিলিটারি টহলদার গাড়ি, যার শব্দে কেঁপে উঠেছে রাত্রির নিস্তব্ধতা। এমন একটি গাড়িকে দেখা গেল ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে পাক খেয়েতে, আর এই কথাটি লেখক উক্ত পংক্তিটির মাধ্যমে বলেছেন। তারপর রয়েছে দেখো, ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী, নিস্পন্দন নিশ্চল। এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, তোমাদের এই লাইন তুলেও প্রশ্ন দিতে পারে। দেখো, উৎসটা হচ্ছে সমরেশ বসুর আদাব গল্প। তাৎপর্য দেখো, লেখক 1946 খ্রিস্টাব্দে দাঙ্গা বিধ্বস্ত একটি শহরের ছবি ফুটিয়ে তুলেছেন আলোচ্য পংক্তিটির মাধ্যমে। এখানে ডাস্টবিনের দুই পাশে দুটি নিস্পন্দ নিশ্চল প্রাণীর কথা বলতে বোঝানো হয়েছে তারা আসলে হচ্ছে একজন হিন্দু সুতামজুর এবং অন্যজন হচ্ছে মুসলমান নায়েব মাঝি। উভয়ের দৃষ্টি ভয়, সন্দেহ আর উত্তেজনায় তীব্র হয়ে উঠেছে বলে তাদের এই রকম অবস্থা। তারপর আছে স্থানকাল ভুলে রাগে দুঃখে মাঝি প্রায় চেঁচিয়ে ওঠে। উদ্ধৃত অংশটি সমরেশ বসুর আদাব গল্প থেকে গৃহীত। একজন হিন্দু এবং একজন মুসলমান উভয়ই প্রাণ ভয়ে ভীত হয়ে একটি গলির সামনে পড়ে থাকা ডাস্টবিনের পাশে আশ্রয় নেয়। তখন কাছাকাছি শোরগোল শুনতে পেয়ে তারা সেখানে থেকে পালানোর পথ খোঁজার চেষ্টা করে, আর সেই কথাই এখানে বর্ণিত হয়েছে। কিন্তু অবস্থা ভালো নয় দেখে সুতামজুর নায়েব মাঝিকে পালিয়ে যেতে নিষেধ করে। মাঝি ভাবে সুতামজুরের হয়তো কোনো বদ অভিপ্রায় আছে, এবং এই রকম কিছুক্ষণ চলতে থাকার পর সুতামজুর নায়েব মাঝিকে জিজ্ঞেস করে সে কোন জাতির লোক, সে জানে না। শেষে যদি তাকে মারার জন্য তাদের দলবল নিয়ে আসে। এই রকম কথা শুনে আশ্চর্য হয়ে মাঝি তখনই তার স্থান কাল ভুলে রাগে দুঃখে চেঁচিয়ে ওঠে। অন্ধকারের মধ্যে দুই জোড়া চোখ অবিশ্বাসের উত্তেজনায় আবার বড় বড় হয়ে উঠল। এই লাইনটিও আদাব গল্প থেকে নেওয়া হয়েছে। দেখো, দাঙ্গা বিধ্বস্ত একটি শহরের দুটি গলির মধ্যেখানে অবস্থিত একটি ডাস্টবিনকে ঘিরে একজন মুসলমান নায়েব মাঝি এবং অন্যজন হিন্দু সুতামজুর গোপনে আশ্রয় নিয়েছে, কিন্তু তারা কেউই একে অপরের পরিচয় জানে না। অবশেষে সুতামজুর নায়েব মাঝিকে একটি বিড়ি খেতে দেয়। তার জন্য চায় আগুন, কিন্তু ভিজে দেশলাই কাঠি জ্বলতে চায় না। একসময় মাঝি সুতামজুরের হাত থেকে দেশলাইটি প্রায় ছিনিয়ে নিয়ে জেলে ফেলে, আর প্রকাশিত হয় তার আসল পরিচয়। চমকে ওঠে সুতামজুর, কাঠি নিভে যায় বাতাসে। ঠিক সেই সময় অন্ধকারের মধ্যে দুই জোড়া চোখ অবিশ্বাসে উত্তেজনায় বড় হয়ে ওঠে। সমরেশ বসু এভাবেই আদাব গল্পে ইতিহাসের একটি বিশেষ সময়কে তুলে ধরেছেন।
তারপরে দেখো, সুতা মজুরের বুকের মধ্যে টনটন করে ওঠে। সমরেশ বসু তার আদাব গল্প থেকে আলোচ্য উদ্ধৃতিটি সংগৃহীত হয়েছে। দেখো, নায়েম মাঝি আর সুতা মজুরের দাঙ্গা বিধ্বস্ত এই শহর থেকে বাড়ির দিকে পা বাড়ানোর চেষ্টা করে, কিন্তু নানান প্রতিকূল অবস্থায় তাদের বাধা দেয়। তবে গেছে বাদামতলির ঘাটের সন্ধান পেয়ে মাঝি সেই দিকে যাবে বলে স্থির করে। সুতা মজুর বিপদের আশঙ্কায় তার কামিজ চেপে ধরে, কিন্তু তবুও মাঝি চলে যেতে চাইছে। সুতা মজুরকে সে খুব কাকুতি মিনতি করেই জানায় তাকে যেন সে ছেড়ে দেয়। কাল ঈদ, ছেলেমেয়েরা নতুন জামা পরবে, বাপজানের কোলে চড়বে, এই রকম একটা দৃশ্যের কল্পনা করে মাঝি। সুতা মজুরের কথা রাখতে পারে না, তার গলার স্বরের বিষণ্ণতা নেমে আসে। ঠিক এই রকম একটি মুহূর্তে সুতা মজুরের বুক টানটান করে ওঠে। ভুলুম না ভাই এই রাত্রের কথা। এটি 1946 খ্রিস্টাব্দে সম্প্রতি দাঙ্গার পটভূমিতে লেখা সমরেশ বসুর আদাব গল্প থেকে পংক্তিটি উদ্ধৃত হয়েছে। তাৎপর্য হচ্ছে, এখানে হিন্দু সুতা মজুর আর মুসলমান নায়েবের মাঝি দাঙ্গা একটি শহরের দাঙ্গা বিধ্বস্ত একটি শহরের একটি ডাস্টবিনের আড়ালে আশ্রয় নেয়, কারণ কোনো মানুষ 144 ধারা বা আর কারফিউ জারি থাকার ফলে দলবদ্ধভাবে প্রকাশ্যে সন্ধ্যাবেলায় বেরোতে পারছে না। কিন্তু গল্পে উল্লেখিত দুটি মানুষ আলাদা সম্প্রদায়ের হয়েও তারা দুইজনকে শ্রমজীবী এবং উভয়ই খুব দরিদ্র এবং দুঃখের শিকার, দাঙ্গার শিকার। তাই তারা পরস্পরের প্রতি সহানুভূতিশীল, পরস্পরের সহকর্মী। এই জন্য কী করছে, মৃত্যু বিভীষিকাময় শহরের মধ্যেও থেকে মাঝি 7-8 দিন পর নিজের বাড়ি যেতে চাইছে, কিন্তু সুতা মজুর তার বিপদের কথা ভেবে বারবার তাকে বাধা দিচ্ছে। তার এই ব্যবহারের পরিপ্রেক্ষিতেই মাঝি তাকে জানাচ্ছে যে সেই রাত্রের কথা আর সে ভুলবে না। তারপরে দেখো, নিচের বাক্যগুলি থেকে অব্যয় পদকে খুঁজে নিয়ে কোনটি কোন শ্রেণীর অব্যয় তা কিন্তু নির্দেশ করতে হবে। দেখো বলছে, শহরে 144 ধারা কারফিউ অর্ডার জারি করা হয়েছে। এখানে আর শব্দটি হচ্ছে সংযোজক অব্যয়। এখানে অব্যয় মানে বোঝানো হয় যে একটা বাক্যকে আরেকটা বাক্যের সঙ্গে যে সংযোজন করে বা যুক্ত করে দেয় তাকে আমরা বলি অব্যয়। ঠিক আছে, একটা বাক্যের সঙ্গে আরেকটা বাক্যকে জুড়ে দেয়। ঠিক তেমনই এখানে দেখো, শহরের 144 ধারা আর কারফিউ অর্ডার জারি করেছে। এখানে হচ্ছে 8টা দেখো দুটো বাক্যের মধ্যে সংযোজন স্থাপন করেছে, সেই জন্য হচ্ছে 8টা হচ্ছে সংযোজক অব্যয়। তারা গুলি ছুড়লে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে আইন ও শৃঙ্খলা বজায় রাখতে। কি হচ্ছে এখানে ও শব্দটা, এখানে অব্যয় বলতে তোমাদের বেশি মনে রাখার হচ্ছে আর, ও এবং এই যে শব্দগুলো থাকে, কিন্তু এই শব্দগুলোই হচ্ছে গিয়ে তোমার অব্যয়ের মধ্যে পড়ে। ঠিক আছে, তে অব্যয় বলছে, তে উভয়েই একটা আক্রমণের প্রতীক্ষা করতে থাকে, কিন্তু খানিকক্ষণ অপেক্ষা করেও কোনো পক্ষ থেকেই আক্রমণ এলো না। এখানে কিন্তু শব্দটি হচ্ছে সংকোচক অব্যয়। তারপরে দেখো, তোমার মতলবটা তো ভালো মনে হতেছে না। এখানে তো শব্দটা হচ্ছে আলংকারিক অব্যয়ের মধ্যে পড়ছে। মাঝি এমনভাবে কথা বলে যেন তার কোনো আত্মীয় বন্ধুর সঙ্গে কথা বলছে। এখানে যেন শব্দটা হচ্ছে সংশয়াত্মক বা সমচ্চয়ী অব্যয়। তাহলে আমরা দেখলাম যে অব্যয় চেনার সব থেকে উপায় হচ্ছে অব্যয় কোনগুলোকে বলছে, যেমন আর, এবং, তো, যেন, তেন। তারপরে ধরো এই যে শব্দগুলো রয়েছে কিন্তু, এই শব্দগুলোর দ্বারাই আমরা বুঝতে পারবো যে এইগুলোকে বলা হয় অব্যয়। ঠিক আছে, দেখো নিচের বাক্যগুলির মধ্য থেকে সন্ধিবদ্ধ পদ খুঁজে নিয়ে সেগুলোকে সন্ধি বিচ্ছেদ করতে হবে। বলছে, তাছাড়া চতুর্দিকে ছড়িয়ে পড়েছে গুপ্ত ঘাতকের দল। এখানে চতুর্দিক যে শব্দটি রয়েছে, এই শব্দটি হচ্ছে সন্ধিবদ্ধ পদ। এটিকে যদি ভাঙা হয় তাহলে হবে চতুর যুক্ত দিকে সমান চতুর্দিকে। তারপরে দেখো, মৃত্যু বিভীষিকাময় এই অন্ধকার রাত্রি তাদের উল্লাসকে তীব্রতর করে তুলেছে। এখানে উল্লাস শব্দটি হচ্ছে সন্ধিবদ্ধ পদ। এখানে যদি ভাঙা হয় তাহলে হবে উৎ যুক্ত লাস সমান উল্লাস। তারপরে দেখো, নির্জীবের মতন পড়ে রইল খানিকক্ষণ, নির্জীব, নিযুক্ত জীব সমান নির্জীব। দাঁতে দাঁত চেপে হাত পাগুলোকে কঠিন করে লোকটা প্রতীক্ষা করে রইল একটা ভীষণ কিছুর জন্য। এখানে প্রতীক্ষাটা হচ্ছে তোমাদের সন্ধিবদ্ধ পদ। এটাকে যদি ভাঙা হয় তাহলে বেরোবে প্রতিযুক্ত ইচ্ছা সমান প্রতীক্ষা। তারপরে দেখো, সমস্ত অঞ্চলটার নৈশ নিস্তব্ধতাকে কাঁপিয়ে দুবার গড়ে উঠল অফিসারের আগ্নেয়াস্ত্র। এখানে নিস্তব্ধতা এবং আগ্নেয়াস্ত্র এই শব্দ দুটি হচ্ছে সন্ধিবদ্ধ
পদ, এগুলোকে ভাঙলে দেখো কি হয়, নিস্তব্ধটাকে দেখো, বলছে নি যুক্ত স্তব্ধতা সমান হচ্ছে নিস্তব্ধতা। তারপরে দেখো আগ্নেয়াস্ত্র, আগ্নেয় যুক্ত অস্ত্র সমান আগ্নেয়াস্ত্র। তারপর এটা দেখো ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো, মানে সমাসবদ্ধ পদগুলো দেওয়া রয়েছে, তোমাদের এগুলোকে ব্যাস বাক্যে ভাঙতে হবে এবং কোনটি কি সমাস সেটা তোমাদের করতে হবে। দেখো প্রথমে রয়েছে চোরাগোপ্তা, বলছে যা চোরা তাই গোপ্তা, তাকে বলা হয় চোরাগোপ্তা। যেমন এটি হচ্ছে কর্মধারয় সমাস। পথ নির্দেশ, পথের নির্দেশ, সম্বন্ধ তৎপুরুষ সমাস। নির্জীব, নয় জীব, নং তৎপুরুষ সমাস। দীর্ঘ নিঃশ্বাস, দীর্ঘ যে নিঃশ্বাস তাকে দীর্ঘ নিঃশ্বাস বলে, সাধারণ কর্মধারয় সমাস। পোলা মাইয়া, পোলা ও মাইয়া এটি দ্বন্দ্ব সমাস। তারপরে দেখো নিম্ন রেখাঙ্কিত অংশের কারক বিভক্তি নির্দেশ করো। দুদিক থেকে দুটি গুলি এসে মিশেছে এ জায়গায়, এখানে জায়গাটা যদি বলা হয় সেই জায়গাটা হচ্ছে অধিকরণ কারকের অন্ত্যেষ্ঠ বিভক্তি আসছে। সন্দেহের দোলায় তাদের মন দুলছে, সন্দেহে এখানে সম্বন্ধ পদের মানে সম্বন্ধ পদ হয়েছে, এখানে এর বিভক্তি যুক্ত হয়েছে। নিষ্ফল ক্রোধে মাঝি দুহাত দিয়ে হাঁটু দুটোকে জড়িয়ে ধরে, ক্রোধে করণ কারক এ বিভক্তি। আমাগো কথা ভাবে কেডা, এই আমাগো হচ্ছে সম্বন্ধ পদ, এখানে গো বিভক্তি, কেডা অর্থাৎ কর্তৃকারক শূন্য বিভক্তি। তারপরে রয়েছে মুহূর্তগুলি কাটে রুদ্ধ নিঃশ্বাসে, রুদ্ধ নিঃশ্বাস এটি করণ কারক এই বিভক্তি। তারপরে দেখো নিচের প্রশ্নগুলির ধ্বনি পরিবর্তনের কোন কোন নিয়ম এখানে কাজ করছে সেগুলো লিখতে হবে। হেই পারে, হেই পারটা হচ্ছে সেই পার, এখানে বর্ণবিকার ঘটেছে। তারপরে হচ্ছে নারায়ণগঞ্জ মানে হচ্ছে নারায়ণগঞ্জ, এখানে দেখো মধ্য স্বরলোপ বর্ণবিকার ঘটেছে, এখানে মধ্য স্বরলোপী বর্ণবিকার, এখানে দেখো হর্ষই তার পরিবর্তে এখানে অন্ত্যেষ্ঠ হয়েছে মধ্যখানের স্বরলোপের মানে স্বরধ্বনি লোপ ঘটেছে। তারপর হচ্ছে ডাইকা, ডাকিয়া, এখানে অপিনিহিতি ঘটেছে। তারপরে হচ্ছে আঙুল থেকে আঙ্গুল থেকে অঙ্গুলি, এটি হচ্ছে বর্ণলোপ, ঠিক আছে, বা অভিশ্রুতি, এখানে অভিশ্রুতি ঘটেছে। তারপরে চান্দ থেকে চন্দ্র, এটি ধ্বনিলোপ বা ধন্যাগম ঘটেছে।